বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আলোচনা করব বাংলাদেশ ক্রিকেট দলের স্টেডিয়ামগুলো সম্পর্কে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এনইসির বাংলাদেশে যে স্টেডিয়ামগুলো রয়েছে, তো সেগুলো সম্পর্কে বলা হয় এগুলো নাকি আন্তর্জাতিক কিনা, তো আন্তর্জাতিক হিসেবে বলা হয় না। এবং বাংলাদেশ ক্রিকেটে একটি কথা প্রচলিত আছে এবং বলা হয় এবং এক ধরনের অভিযোগ দেওয়া হয় যে বাংলাদেশে নাকি ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না। কিন্তু সাধারণ মানুষ মনে করে যে বাংলাদেশে অবশ্যই এককভাবে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা সম্ভব। এমনকি কোনো টেস্ট দলের চেয়ে খুব ভালোভাবেই বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করা সম্ভব। এর কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে যে কয়টি স্টেডিয়াম রয়েছে, তো সেগুলো যেমন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম নিয়ে আলোচনা শুরু করি। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম বাংলাদেশের হোম অফ ক্রিকেট নামে খ্যাত এবং এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা 26,000-এরও বেশি। স্টেডিয়ামটি পানি নিষ্কাশন সুবিধার দিক দিয়ে বিশ্বে অন্যতম ভালো অবস্থানে রয়েছে। যেমন বিশ্বের 10টি স্টেডিয়ামের মধ্যে পানি নিষ্কাশন সুবিধার দিক দিয়ে মিরপুর একটি, তো এবং এশিয়া মহাদেশে তো প্রথমই। তো এই স্টেডিয়ামটিকে যে অবস্থায় আছে এর চেয়েও যদি আধুনিক করা যায়, যেমন একজন উনি আর্কিটেকচার উনি বলেছিলেন, যিনি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ডিজাইন উনি দিয়েছিলেন এবং উনি বলেছেন মিরপুর স্টেডিয়ামকে 3 তলা গ্যালারি যুক্ত করা যায় এবং 3 তলা গ্যালারি করা সহ স্টেডিয়ামটির অন্যান্য সুযোগ সুবিধা আধুনিকায়ন করা যায়। তো মিরপুর স্টেডিয়াম এখন যে অবস্থায় এক্সিস্টিংভাবে আছে, এটা আরও আধুনিক করা গেলে এটি বিশ্বের মধ্যে এবং 3 তলা গ্যালারি যুক্ত করা গেলে এবং উপরে যদি সম্পূর্ণ ছাউনি দেওয়া যায়, তো এটি বিশ্বের সেরা 5টি স্টেডিয়ামের মধ্যে চলে আসবে এবং এর ধারণ ক্ষমতা 50,000-এর উপরে চলে যাবে। তো এটি করলে মিরপুর স্টেডিয়ামটি একটি আধুনিক স্টেডিয়াম হিসেবে আমরা জানি, এর চেয়েও আধুনিক স্টেডিয়াম হওয়া সম্ভব। এরপর আসি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, যেটি কিছুদিন আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম নামে পরিচিত ছিল এবং এই স্টেডিয়ামটি বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটি স্টেডিয়াম। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা 22,000-এর উপরে। স্টেডিয়ামটি পর্যবেক্ষণ করলে দেখা যায় এক পাশে দ্বিতল গ্যালারি রয়েছে এবং অন্য পাশে একতলা গ্যালারি রয়েছে। এটি দ্বিতল করা সম্ভব নিমিষেই এবং দুই পাশে যদি ছাউনি দেওয়া হয়, কারণ চট্টগ্রাম একটি বাণিজ্যিক নগরী, শিল্পনগরী, সেইখানে স্টেডিয়ামের শিল্পের কোনো ছোঁয়া থাকবে না, এটি কেমন দেখায়। তো স্টেডিয়ামটি দোতলা গ্যালারি যুক্ত করে, অর্থাৎ এক পাশে গ্যালারি যুক্ত করলেই দুই পাশে দোতলা গ্যালারি যুক্ত হয়ে যাচ্ছে আপাতত। এবং স্টেডিয়ামটিকে যদি ছাদ দেওয়া যায় টিনের ক্যানোপি দিয়ে, স্টিল ক্যানোপি দিয়ে, অথবা বর্তমানে যে আধুনিক ফাইবার বিভিন্ন স্টেডিয়ামে দেখা যায়, যেমন সিলেট স্টেডিয়ামে ফাইবার দিয়ে ছাউনি দেওয়া হয়েছে, এরকম ছাউনি দেওয়া যায়, তাহলে কিন্তু স্টেডিয়ামটি একটি আধুনিক স্টেডিয়াম হিসেবে গণ্য হবে। তো এবং অন্যান্য ফ্যাসিলিটিস এরই সাথে আস্তে আস্তে উন্নত করা যায়।
এবার আসি বাংলাদেশের তৃতীয় গুরুত্বপূর্ণ স্টেডিয়াম বা তৃতীয় প্রধান স্টেডিয়াম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সম্পর্কে। স্টেডিয়ামটি সিলেট শহরের কিছুটা পাশে অবস্থিত এবং বিশ্বের নামকরা স্টেডিয়ামগুলোর একটি, এবং বিশ্বের যতগুলো প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে যদি চিন্তা করি তাহলে বিশ্বের 1 নম্বরে অথবা 2 নম্বরে এই স্টেডিয়ামটির নাম পড়বে। স্টেডিয়ামটি 2014 সালে টি-20 বিশ্বকাপ খেলা উপলক্ষে আধুনিকায়ন করা হয়েছিল। পরবর্তীতে আবার আধুনিকায়ন করা হয় এবং স্টেডিয়ামটি এক পাশে দোতলা গ্যালারি এবং এক পাশে একতলা গ্যালারি সহ দোতলা গ্যালারি এবং এক পাশে একতলা গ্যালারি সহ ন্যাচারাল সবুজ যে মাটির যে গ্যালারি সেটি রয়েছে। এবং স্টেডিয়ামটির একটি বৈশিষ্ট্য যে স্টেডিয়ামটির যে মিডিয়া সেন্টার এটি টিভি আকৃতিতে করা হয়েছে। তো এবং স্টেডিয়ামটির একপাশে সবুজ গ্যালারি করা হয়েছে এবং এটিকে বাংলাদেশের প্রথম গ্রিন গ্যালারি বিশিষ্ট স্টেডিয়াম হিসেবে গণ্য করা যায়। তো এবং একমাত্র গ্রিন গ্যালারি যুক্ত স্টেডিয়াম। তো স্টেডিয়ামটির কিছু আধুনিকায়ন সম্পর্কে বলি, আমার যতটুকু মেধা আছে সেই দিক দিয়ে। স্টেডিয়ামটির এক পাশে যে একতলা গ্যালারি রয়েছে এটিকে দোতলা গ্যালারি করে এবং উন্নত মানের যে শেডের ব্যবস্থা আগে থেকেই করা আছে এটিকে দোতলায় যে নতুন দোতলা গ্যালারি করা হবে, এইখানেও যদি নতুন করে আপনার ছাদ দেওয়া যায় বা বসার জন্য ক্যানোপির ব্যবস্থা করা যায় তাহলে স্টেডিয়ামটি বিশ্বের কাতারে প্রথম বা প্রধান স্টেডিয়ামগুলো একটি হিসেবে বিবেচিত হবে। স্টেডিয়ামটির ড্রেনেজ ব্যবস্থাও অত্যন্ত সুন্দর। আসলে বাংলাদেশের যে আন্তর্জাতিক স্টেডিয়ামগুলো আছে, মিরপুরই বলেন, চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামই বলেন বা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামই বলেন, তো সবগুলোরই ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত উন্নত। তো এবার আসি বাংলাদেশের চতুর্থ গুরুত্বপূর্ণ স্টেডিয়াম হিসাবে যেটিকে ধরা হয় সেটি হচ্ছে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম বাংলাদেশের অন্যতম টেস্ট ভেন্যু এবং লাকি গ্রাউন্ড হিসেবে বিবেচনা করা হয়। খুলনা স্টেডিয়ামেও দোতলা গ্যালারি করা সম্ভব এবং ছাউনি দেওয়া সম্ভব এবং সেই জায়গা আগে থেকেই রাখা হয়েছে এবং স্টেডিয়ামের এক্সিস্টিং যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলোকে আরও যদি বর্ধিত এবং উন্নত মানের করা যায় তো স্টেডিয়ামটি হতে পারে বাংলাদেশের অন্যতম সেরা স্টেডিয়াম। এর আগের স্টেডিয়ামগুলোতে যাতায়াত ব্যবস্থা, হোটেল ব্যবস্থা এবং বিমানবন্দর সুবিধা তিনটিই ছিল, কিন্তু বলা হয় খুলনায় কোনো বিমানবন্দর নেই। কিন্তু এটি তেমন একটা অসুবিধা না। আমরা যদি বড় দলগুলোকেও আনতে না পারি, অন্তত স্কটল্যান্ড, নেদারল্যান্ড বা জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এই ধরনের ছোট বা দ্বিতীয় সারির দলগুলোকে যদি শ্রীলঙ্কা সহ এগুলোকে যদি আনতে পারি, কারণ একটা বিষয় বলি, শ্রীলঙ্কা যে আন্তর্জাতিক ক্রিকেটে এত নামডাক, সেখানে কোনো শুধুমাত্র কলম্বো বাদে আর কোথাও কোনো বিমানবন্দরের কোনো ব্যবস্থা নেই, অভ্যন্তরীণ বিমানবন্দর বা আন্তর্জাতিক বিমানবন্দর। তো সেইখানে বড় বড় দলগুলো যে বিভিন্ন স্টেডিয়ামে খেলতেছে, তো বাংলাদেশের খুলনায় কেন আসতে পারবে না? এবং খুলনায় পাশে যশোর যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেইখানে কিন্তু একটি বিমানবন্দর রয়েছে যশোরে, ওইখান থেকে কিন্তু খুলনায় আসা সম্ভব এবং এটা খেলতে হলে আসা কোনো বিষয় না। তো এটি করা যেতে পারে। তো খুলনায় বিমানবন্দর নেই বলে খুলনা স্টেডিয়ামটি জরাজীর্ণ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে দিনকে দিন, কিন্তু আমাদের জাতীয় সম্পদগুলো আমরা ব্যবহার করতে পারছি না। তো খুলনার কথা গেল, এবার আসি বরিশাল স্টেডিয়াম।
খুলনা আরেকটি বিষয় হচ্ছে, খুলনা স্টেডিয়ামের পাশে একটি 5 স্টার মানের হোটেল নির্মাণ হচ্ছে, যেটি 40 তলা এর উপরে, এবং এটি 5 স্টার হোটেল, যেটি একটা হোটেলেই সব ধরনের বিদেশি যে ক্রিকেটার সহ, বিদেশি স্টাফ, আম্পায়ার সহ, দেশি ক্রিকেটার, আম্পায়ার সহ একটি স্টেডিয়ামে কর্মকর্তা সহ সবাইকে জায়গা দেওয়া সম্ভব। এই হোটেলটির কাজ প্রায় শেষ পর্যায়ে, তো হোটেলের আর কোনো খুলনায় সমস্যা থাকতেছে না। এবার আসি বরিশাল ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কে। বরিশাল ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক হওয়ার পথে এবং অনেকগুলো ফ্যাসিলিটিস কাজ সম্পন্ন হয়েছে, এবং আমি মনে করি যে বরিশালে যদি 1 লাখ ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম করার ইচ্ছা থাকে তো সেটাও করা সম্ভব, কারণ বরিশালের চারপাশে অনেক জায়গা রয়েছে এবং এটিকে বর্ধিত করে অনেক সুন্দর স্টেডিয়াম করা সম্ভব, এবং বরিশালে আন্তর্জাতিক স্টেডিয়াম করার কাজ চলতেছে। এবং বরিশাল স্টেডিয়ামে যে গ্যালারি সহ গ্যালারি বর্ধিত করা সম্ভব, যদিও গ্যালারির আংশিক ছাউনি দেওয়া হচ্ছে, কিন্তু সম্পূর্ণ ছাউনিও দেওয়া সম্ভব। এবং বরিশাল স্টেডিয়ামের পাশে যে প্র্যাকটিস মাঠ রয়েছে এটিও সুযোগ সুবিধার দিক দিয়ে বেশ ভালো, এবং বরিশালে বিমানবন্দর সুবিধা রয়েছে, এবং একটু চেষ্টা করলে 5 স্টার মানের হোটেলও নির্মিত হয়ে যাবে যদি আন্তর্জাতিক খেলা ফেরানো যায়। এরপর আসি রাজশাহী ডিভিশনাল স্টেডিয়াম সম্পর্কে। রাজশাহী ডিভিশনাল স্টেডিয়াম, রাজশাহী স্টেডিয়ামে ও খুব বড় ভালো ফ্যাসিলিটিস আছে এবং খুব ভালো সম্ভাবনা আছে। রাজশাহীতে বিমানবন্দর আছে, এবং বিমানবন্দর সহ রাজশাহীতে কিছু হোটেল সুবিধা যুক্ত করলে রাজশাহীতে আন্তর্জাতিক খেলা ফেরানো সম্ভব। এবার বাংলাদেশের যে 3টি স্টেডিয়াম সম্পর্কে বলবো, এই 3টি স্টেডিয়াম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, এটি বাংলাদেশের একটি পরিপূর্ণ স্টেডিয়াম, এবং স্টেডিয়ামটিকে আর একটু আধুনিকায়ন করে স্টেডিয়ামটিকে খেলা ফেরানো সম্ভব, এবং এতে খুব বেশি সংস্কারের প্রয়োজন নেই। এরপর আসি কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কে। স্টেডিয়ামটি কাজ এখনও শুরু হয়নি, কিন্তু স্টেডিয়ামটি যদি নির্মাণ করা যায় এবং যথাযথ ফ্যাসিলিটিস দেওয়া যায়, তাহলে পর্যটনের সাথে সাথে স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত করা সম্ভব। স্টেডিয়ামটিতে হোটেল ব্যবস্থা এবং যে আন্তর্জাতিক বিমানবন্দর সুবিধা সেটি যথাযথভাবে রয়েছে। এরপর বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের কথায় আসি। স্টেডিয়ামটি যদি একটু চেষ্টা করা যায় তো এটিতেও কিছু ফ্যাসিলিটিস যুক্ত করে বগুড়ায় 5 স্টার মানের হোটেল সহ বিমানবন্দর সুবিধা রয়েছে, এবং এটিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানো, যদিও এটি আগে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামই ছিল, এটিকে আন্তর্জাতিক ক্রিকেট হিসেবে আবার ফেরানো সম্ভব। চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামও একসময় আন্তর্জাতিক ক্রিকেট খেলা হতো, এটিকেও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হিসেবে বগুড়াকে ক্যানোপি ছাদ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম করা সম্ভব। বগুড়া স্টেডিয়ামের আরেকটি
বৈশিষ্ট্য হলো বগুড়ায় বগুড়া বাংলাদেশের লাকি ভেন্যু হিসেবে পরিচিত। এরপর যে স্টেডিয়ামটি নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটি পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম। এটি এখনও পর্যন্ত নির্মাণ শেষ হয়নি। তো বগুড়ায় এটি পূর্বাচল স্টেডিয়ামটি বিশ্বের তৃতীয় বৃহত্তর স্টেডিয়াম হওয়ার কথা, কিন্তু এখনও এর কাজ শেষ হয়নি। এটি হলে বাংলাদেশের স্টেডিয়ামগুলোর আর কোনো আক্ষেপ থাকবে না স্টেডিয়াম নিয়ে, এবং যথাযথভাবে যদি নির্মাণ করা যায়। এরপর নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের কথায় আসি। খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম বাংলাদেশের অন্যতম টেস্ট ভেন্যু, এবং এটি নষ্ট করে ফেলা হয়েছে, এবং এটিতে গ্যালারিকে যদি উন্নীত করা যায় এবং আন্তর্জাতিক সুবিধা সুইমিং সহ পুল সহ করা যায়, তাহলে এটি বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেট ভেন্যু হিসেবে পরিচিত হবে। এর পাশের বিমানবন্দর ঢাকা শহর অবস্থিত, এবং 5 স্টার মানের হোটেলের কোনো প্রয়োজন নয়, এবং যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। তো এছাড়াও কুমিল্লায় যে স্টেডিয়ামটি রয়েছে সেটিকেও অনেকটা আধুনিকায়ন করলে কুমিল্লা স্টেডিয়ামটিও আন্তর্জাতিক মানের হতে পারে, এবং কুমিল্লা বিমানবন্দর সহ 5 স্টার মানের হোটেল রয়েছে, এবং চট্টগ্রাম এবং ঢাকার মাঝামাঝি হওয়ায় যাতায়াত ব্যবস্থার কোনো অসুবিধা হবে না। এছাড়াও সিলেট যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, এটির পাশে একটি টেস্ট ভেন্যু বা একটি প্র্যাকটিস গ্রাউন্ড তৈরি হয়েছে, যেটিতে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা রয়েছে, এবং এটিও আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য ব্যবহার করা যেতে পারে। এবার গোপালগঞ্জ স্টেডিয়াম সম্পর্কে আসি। গোপালগঞ্জ স্টেডিয়াম যে স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে, এই স্টেডিয়ামটিতেও আন্তর্জাতিক ক্রিকেট খেলা আয়োজন করা সম্ভব, এবং স্টেডিয়ামটিতে দোতলা গ্যালারি সহ এবং চারিপাশে শেডও দেওয়া হয়েছে, এবং আন্তর্জাতিক সুযোগ সুবিধা রয়েছে। স্টেডিয়ামটি মিরপুরের পর মনে হয় বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণ স্টেডিয়াম, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় না। গোপালগঞ্জে 5 স্টার মানের হোটেল হয়তো নেই, কিন্তু বিমানবন্দরও নেই, কিন্তু ছোট ছোট দলগুলোকে স্টেডিয়ামে আনা সম্ভব, এবং বাংলাদেশের স্টেডিয়ামের স্বল্পতা দূর করা সম্ভব। এছাড়াও বাংলাদেশে আরও কিছু স্টেডিয়াম রয়েছে, যেমন বসুন্ধরা গ্রুপ পূর্বাচলে একটি স্বতন্ত্র ক্রিকেট স্পোর্টস সিটি তৈরি করছে, এবং সেখানে 2টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম সহ একাধিক ক্রিকেট প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে, এবং 2টি আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য গ্রাউন্ড রয়েছে, এবং যে 2টিতে আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা খুবই সম্ভব। এছাড়াও বাংলাদেশে বিকেএসপিতে 6টি বিভাগে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে। এছাড়াও আমি মনে করি রংপুর বিভাগীয় শহর এবং ময়মনসিংহ স্টেডিয়াম অত্যন্ত পুরাতন স্টেডিয়াম, এবং রংপুরেও একটি স্টেডিয়াম রয়েছে। এগুলোকে উন্নত করলে এবং আধুনিক ফ্যাসিলিটিসের ব্যবস্থা করলে এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপ পাবে। এই 2টি স্টেডিয়ামের মধ্যে দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরির পরিকল্পনা বা রূপরেখা আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব দিলাম, এবং এখানেই এই আলোচনাটি শেষ করলাম। ধন্যবাদ। তো আমি যে স্টেডিয়ামগুলো সম্পর্কে আলোচনা করলাম, আশা করা যায় যে 8টি ক্রিকেট স্টেডিয়ামের বেশি সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে। স্টেডিয়ামগুলোই যদি আন্তর্জাতিকভাবে তৈরি করা এবং সংস্কার করা সম্ভব হয়, তাহলে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ কিংবা শ্রীলঙ্কা কিংবা এমনকি সাউথ আফ্রিকার চেয়েও পরে চলে যাবে। স্টেডিয়াম ফ্যাসিলিটিস
দিক দিয়ে। তো নিউজিল্যান্ড ও বাংলাদেশের নিচে চলে যাবে। তো আমরা দয়া করে এ ব্যাপারে সদয় হব এবং সঠিকভাবে স্টেডিয়ামগুলোর পরিচর্যা করে আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করব। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে হলে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।